অ্যালাস্কায় তাহলে হয়ে গেল বৈঠকটা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ৬ বছর পর, তাই না? হ্যাঁ, অনেক দিন পর তাদের এই সরাসরি দেখা হওয়া, আর লক্ষ্যটাও বেশ বড়, ইউক্রেন যুদ্ধের একটা সমাপ্তি টানা। আর জায়গাটাও ইন্টারেস্টিং, আলাস্কা, একসময় রাশিয়ার অংশ। ঠিক। তো এই বৈঠকে আসলে কি কথা হলো, পর্দার আড়ালে কি ঘটছে, আর সূত্রগুলো থেকে আমরা কি জানতে পারছি, সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক। বৈঠকের আগে তো বেশ একটা উত্তেজনা ছিল, নানা জল্পনা কল্পনা। অবশ্যই। একদিকে ট্রাম্প চাইছেন যুদ্ধটা থামাতে, একটা যুদ্ধবিরতি হোক। অন্যদিকে পুতিনও কিন্তু বলছেন যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। কিন্তু শর্তগুলো নিশ্চয়ই, মানে দুজনের চাওয়া তো এক নয়। একেবারেই না। অ্যাঙ্করেজের একটা মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ৩ ঘণ্টা ধরে কথা বলেছেন তারা, বেশ লম্বা সময়। ৩ ঘণ্টা? হ্যাঁ। ফলাফলটা কি? ট্রাম্প তো বললেন অত্যন্ত ফলপ্রসূ, কিন্তু চুক্তি তো হয়নি। না, চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। পুতিনও স্বীকার করেছেন যে কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু দেখুন দুজনেই খুব সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি। ব্যাপারটা একটু যেন ধোঁয়াশার মতো লাগছে। কিছুটা তো বটেই। ট্রাম্পের কথায় মনে হচ্ছে অনেক ছোটখাটো বিষয়ে হয়তো মতৈক্য হয়েছে, কিন্তু আসল যে বড় বিষয়গুলো, সেখানে মতপার্থক্য রয়েই গেছে। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত। ট্রাম্প আবার বলেছেন যে পরের ধাপে তিনি জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদেরও এর সাথে যুক্ত করতে চান। আচ্ছা, আর পুতিন? পুতিন কিন্তু বেশ সতর্ক। তিনি একরকম হুঁশিয়ারিই দিয়েছেন ইউরোপ আর ইউক্রেনকে, যেন তারা এই আলোচনার অগ্রগতিতে বাধা না দেয়। আবার সম্পর্ক স্বাভাবিক করার কথাও বলছেন, ব্যবসার কথাও। হ্যাঁ, সম্পর্ক স্বাভাবিক করা, ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধার, এসবের আশাও প্রকাশ করেছেন। তবে তিনি বারবার জোর দিচ্ছেন যুদ্ধের মূল কারণ দূর করার ওপর। এই মূল কারণ, এটা তো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভও বলছিলেন বৈঠকের আগে। ঠিক কি বোঝাতে চাইছেন তারা এটা দিয়ে? ল্যাভরভের কথায় বিষয়টা আরও পরিষ্কার হয়। তার অবস্থান বেশ শক্ত। তিনি তো দাবি করছেন রাশিয়া কেবল সামরিক টার্গেটে হামলা করে, বেসামরিক হতাহতের অভিযোগ মানতে নারাজ। আর যুদ্ধবিরতির জন্য শর্ত দিচ্ছেন? হ্যাঁ, একেবারে সুনির্দিষ্ট গ্যারান্টি চাইছেন। যেমন ইউক্রেনকে আবার অস্ত্র দেওয়া যাবে না, পশ্চিমা অস্ত্রের সাপ্লাই বন্ধ করতে হবে। আর মূল কারণ হিসেবে সরাসরি বলছেন ন্যাটো জোটের সম্প্রসারণ আর ইউক্রেনে যারা রুশভাষী তাদের অধিকার হরণ, এগুলোই নাকি মূল সমস্যা। আর ক্রিমিয়া? ক্রিমিয়া নিয়ে কোনো কথাই হবে না। ল্যাভরভের মতে ওটা রাশিয়ার অংশ, ব্যাস, আলোচনাযোগ্য নয়। তার মানে রাশিয়া চাইছে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হবে সেটার উপর তাদের একটা নিয়ন্ত্রণ থাকুক, বা অন্তত একটা ভেটো পাওয়ার। অনেকটা তাই। আর নিষেধাজ্ঞার হুমকি বা ধরুন মহাকাশে পরমাণু অস্ত্র বসানোর অভিযোগ, এগুলোকে তিনি পাত্তা দিচ্ছেন না, উড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, বলছেন ওসব ভিত্তিহীন। তিনি বরং বলছেন এক ধরনের স্বার্থের ভারসাম্য বা ব্যালেন্স অফ ইন্টারেস্টের ভিত্তিতে তারা কথা বলতে রাজি। কিন্তু এই স্বার্থের ভারসাম্য বা মূল কারণ, এই শব্দগুলোর মানে তো ওয়াশিংটন আর মস্কোর কাছে নিশ্চয়ই এক নয়। ঠিক এখানেই সমস্যাটা। পুতিনও বৈঠকের পর কিন্তু ল্যাভরভের কথারই প্রতিধ্বনি করলেন। মূল কারণ আর নিরাপত্তা ভারসাম্য, এগুলোর উপরই জোর দিলেন। মনে হচ্ছে এটাই রাশিয়ার প্রধান শর্ত। এবার একটু আমেরিকার ইউক্রেনের দিকটা দেখি। ট্রাম্পের জন্য এই বৈঠকের মানে কি? শুধু কি নির্বাচন সামনে রেখে? দেখুন, বেশ কয়েকটা কারণ থাকতে পারে। একটা তো অবশ্যই যুদ্ধের অবসান ঘটানো, তার নির্বাচনী প্রতিশ্রুতি। হয়তোবা নোবেল শান্তি পুরস্কারের একটা আশাও থাকতে পারে। আর ব্যবসার সুযোগ রাশিয়ায়? সেটাও একটা কারণ হতে পারে, হ্যাঁ। তবে এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে অস্বস্তিতে কে বলুন তো? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাকে তো ডাকাই হয়নি। ঠিক। তার সবচেয়ে বড় চিন্তা হলো তাকে বাদ দিয়ে এমন কিছু ঠিক হয়ে যায় কিনা যেখানে ইউক্রেনকে জমি ছাড়তে বাধ্য করা হবে। তার চাওয়া তো খুব পরিষ্কার, রাশিয়ার সেনা প্রত্যাহার আর আলোচনার টেবিলে ইউক্রেনের জায়গা। হ্যাঁ, বিশ্লেষকরা কেউ কেউ বলছেন জেলেনস্কির জন্য হয়তো সবচেয়ে ভালো হতো যদি এই বৈঠকে কোনো চুক্তিই না হতো আর রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আসত। ইউক্রেনের টিকে থাকাটা তাহলে এখন কিসের ওপর নির্ভর করছে? মার্কিন সমর্থন? অবশ্যই। মার্কিন সমর্থনের ধারাবাহিকতা আর ট্রাম্প কতটা দৃঢ় থাকতে পারেন বা দেখাতে চান যে তিনি দুর্বল নন, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে।
একটা মার্কিন হুমকির কথাও শোনা যাচ্ছিল না আলোচনা ব্যর্থ হলে? হ্যাঁ, একটা কথা উঠেছিল যে আলোচনা যদি ঠিকঠাক না এগোয় তাহলে ভারতের মতো দেশ যারা রাশিয়া থেকে তেলই কিনছে তাদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে। মানে যারা রাশিয়ার সাথে ব্যবসা করবে তারাও বিপদে পড়বে। সেরকমই একটা চাপ তৈরির চেষ্টা আর কি। আচ্ছা, আলাস্কার ব্যাপারটা আরেকবার একটু বলি। এই জায়গাটারও তো একটা ইতিহাস আছে। রাশিয়া বেচে দিয়েছিল আমেরিকার কাছে। হ্যাঁ, ভাবা যায় ১৮৬৭ সাল মাত্র $৭.২ মিলিয়ন। তখন ক্রিমিয়ার যুদ্ধের পর রাশিয়ার টাকা পয়সার খুব টানাকানি চলছিল। আবার ভয়ও ছিল ব্রিটিশরা বা কানাডা ওটা দখল করে নেয় কিনা। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিওয়ার্ড এটা কিনেছিলেন। শুরুতে নাকি লোকে এটাকে সিওয়ার্ডের বোকামি বলতো। হ্যাঁ, সিওয়ার্ডস ফলি বা সিওয়ার্ডস আইসবক্স এসব বলা হতো, কিন্তু পরে যখন ওখানে সোনা পাওয়া গেল আর বিশেষ করে তেল আর গ্যাস, তখন বোঝা গেল এর আসল দাম। এখন তো আমেরিকার অন্যতম ধনী রাজ্য। ঠিক এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আজকের বৈঠকের একটা অন্য মাত্রা যোগ করেছে। কিন্তু সব মিলিয়ে তাহলে এই আলাস্কা বৈঠকের আসল ফলাফল নিয়ে বেশ ধোঁয়াশা থাকছে। সফল না ব্যর্থ এটা বলাই মুশকিল। একদমই, কারণ আলোচনার বিস্তারিত তো আমরা জানি না। বিশ্লেষকদের মধ্যেও নানা মত। কেউ বলছেন এটা বরফ গলার শুরু, কেউ বলছেন এটা আসলে তেমন কিছুই না, শুধু কথার কথা। যে জটিল বিষয়গুলো আছে, যেমন জাপোরিজিয়া পাওয়ার প্ল্যান্ট বা আটক শিশুদের ফিরিয়ে আনা, এগুলো নিয়ে তো মতপার্থক্য থাকবেই। হ্যাঁ, ল্যাভরভের কথাতেই তো সেটা স্পষ্ট ছিল। আস্থা তৈরির জায়গাতেও অনেক ঘাটতি। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? আলোচনার দরজাটা হয়তো খুলল, কিন্তু শান্তি চুক্তি এখনো অনেক দূরে। আমারও তাই মনে হয়। ভূখণ্ড, নিরাপত্তা গ্যারান্টি আর ওই যে যুদ্ধের মূল কারণ, এই জায়গাগুলোতে আসল মতভেদটা রয়েই গেছে। তবে এই আলোচনার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হবে। বৈশ্বিক নিরাপত্তা, এনার্জি মার্কেট, বড় শক্তিগুলোর সম্পর্ক সবকিছুর উপরই। এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা তোলা যায়। নেতারা মুখে বলছেন স্বার্থের ভারসাম্য বা মূল কারণ দূর করার কথা, খুব ভালো কথা। কিন্তু এই শব্দগুলোর মানেই যদি দুই পক্ষের কাছে দুই রকম হয়, আর এর পেছনে যদি থাকে এত বছরের অবিশ্বাস আর ক্ষোভ, তাহলে এই সুন্দর শব্দগুলোর আড়াল থেকে বেরিয়ে এসে একটা সত্যিকারের টেকসই শান্তির পথ খুঁজে বের করা, সেটা কতটা সম্ভব? এটাই হয়তো সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।